দেখছি আজকে আমরা এই লসন ক্রাইটেরিয়নের একটা সিগনিফিকেন্সটা কি এটা একটা জিনিস দেখবো, তারপরে হচ্ছে আমরা নতুন একটা টপিকে চলে যাব। লাস্ট ক্লাসে আমরা লসন ক্রাইটেরিয়ার যে ডেরিভেশনটা দেখছিলাম, এখানে আমাদের লাস্টে এরকম একটা ডেরিভেশন আসছিল যে ডেনসিটি এন্ড হচ্ছে কনফাইনমেন্ট টাইমের প্রোডাক্ট 10⁻20 স্কেলের হতে হবে যদি হচ্ছে তোমার ব্রেক ইভেন কন্ডিশন থাকে। আর যদি ইগনিশন কন্ডিশন হয় এটা আরো অনেক, প্রায় 3 টাইমস গ্রেটার, দ্যাট মিনস হচ্ছে 3 × 10⁻20 এই রেঞ্জের হইতে হবে। এবং হচ্ছে এই যে তোমার ডেনসিটি এবং হচ্ছে কনফাইনমেন্ট টাইম এই দুইটার প্রোডাক্টকে টেম্পারেচারের সাথে হচ্ছে প্রোডাক্ট আকারে লেখা যায়, কারণ হচ্ছে লসন ক্রাইটেরিয়নের যে ডেরিভেশনের সিগমা ভি যে টার্মটা ছিল এই টার্মটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট টোটালি। সো হচ্ছে এই টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সের উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে লসন ক্রাইটেরিয়ানকে তোমার তিনটা জিনিসের প্রোডাক্ট, দ্যাট মিনস হচ্ছে তোমার ডেনসিটি, টেম্পারেচার এন্ড হচ্ছে কনফাইনমেন্ট টাইম, এই তিনটার প্রোডাক্ট আকারেও লেখা যায়। লসন ক্রাইটেরিয়ার আমাদের হচ্ছে মেইনলি কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে মিনিমাম কন্ডিশন প্লাজমা সিস্টেমের একটা ফিউশন ডিভাইস ডিজাইন করার জন্য যে প্লাজমা সিস্টেমটা থাকবে এটার ভিতরে, সেটার যে মিনিমাম কন্ডিশন গুলো, যে প্লাজমাটার ডেনসিটি কিরকম হতে হবে, প্লাজমাটার টেম্পারেচার কোন রেঞ্জে হতে হবে, এন্ড হচ্ছে তোমার এই টেম্পারেচারে এই ডেনসিটিতে প্লাজমাটাকে কতক্ষণ টাইম ধরে কনফাইন করতে হবে, এই ক্রাইটেরিয়নটা হচ্ছে ডিফাইন করে হচ্ছে লসন ক্রাইটেরিয়া। এখন লসন ক্রাইটেরিয়া থেকে আমরা কি জানতে পারি, একটু এই স্লাইডটা দেখো যে ফর দ্য ডিডি রিয়াকশন the cross section for fusion is smaller than that for DT. আমরা প্রথম দিকে বলছিলাম যে তোমার ডিডি রিঅ্যাকশনের ক্রস সেকশনের থেকে ডিটি রিঅ্যাকশনের ক্রস সেকশন হচ্ছে 100 টাইমস অফ ডিডি রিঅ্যাকশন, ঠিক আছে? সো তোমার ক্রিটিক্যাল কন্ডিশন, so that the critical condition is a temperature of 400 million degrees Celsius and হচ্ছে density and হচ্ছে confinement time এর product given by any tau is greater than 10⁻22. দ্যাট মিনস হচ্ছে ডিটি রিঅ্যাকশনের জন্য যেখানে আমার হচ্ছে 10⁻20 হইলেই হচ্ছে, এনি টাউ এর প্রোডাক্ট হচ্ছে 10⁻20 হইলেই হচ্ছে, ডিডি রিঅ্যাকশনের জন্য সেখানে আমার হচ্ছে এনি টাউ এটার প্রোডাক্ট হইতে হবে হচ্ছে 10⁻22 রেঞ্জের থেকেও গ্রেটার। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা লসন ক্রাইটেরিয়া থেকে আমরা জানতে পারতেছি যে কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রোডাক্ট মানে কনফাইনমেন্ট টাইম এন্ড হচ্ছে ডেনসিটির প্রোডাক্টটা কোন রেঞ্জের হইতে হবে। ডিটি রিঅ্যাকশনের জন্য এটা, ডিটি রিঅ্যাকশনের জন্য এটা, তারপরে আরেকটা তোমার ইন্টারেস্টিং রিঅ্যাকশন ছিল সেটা হচ্ছে তোমার ডিউটেরিয়াম হিলিয়াম রিঅ্যাকশন, ওইটার জন্য ভ্যালু আমরা বের করতে পারবো, ঠিক আছে? দেন হচ্ছে আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে লসন অলসো গেভ দ্য মিনিমাম টেম্পারেচার রিকোয়ার্ড ফর এ ফিউশন রিঅ্যাক্টর which is the threshold temperature at which the fusion power density just exceeds the Bremsstrahlung radiation, ঠিক আছে? মানে মিনিমাম টেম্পারেচার কত হইতে হবে, যেখানে হচ্ছে Bremsstrahlung রেডিয়েশন থেকে, Bremsstrahlung রেডিয়েশনের কারণে যে লসটা হয়, পাওয়ার লসটা হয়, সেটাকে কম্পেনসেট করতে পারবে হচ্ছে তোমার যে আমার যে পাওয়ার সোর্স আছে প্লাজমাটার মধ্যে, যে আইদার এক্সটার্নাল অর হচ্ছে ফিউশন পাওয়ার সোর্স, এই দুইটা দ্বারা হচ্ছে আমি Bremsstrahlung যে মেইন যে রেডিয়েশন লসটা আছে সেটাকে আমি কম্পেনসেট করতে পারবো কোন টেম্পারেচারে, সেটা হচ্ছে লসন ক্রাইটেরিয়ান থেকে আমরা জানতে পারি। যেমন দেখো যে এই ফিগারটা যদি দেখো, এইখানে দেখো তিনটা কার্ভ দেখানো আছে, একটা হচ্ছে ডিটি রিঅ্যাকশনের কার্ভ, একটা হচ্ছে ডিডি রিঅ্যাকশনের কার্ভ, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে পাওয়ার ডেনসিটি ভার্সেস হচ্ছে টেম্পারেচারের একটা কার্ভ দেখানো হয়েছে। এখানে ডিটি, ডিডি এন্ড হচ্ছে Bremsstrahlung এর হচ্ছে Bremsstrahlung লস দেখানো হয়েছে। এখন দেখো যে তোমার ডিটি রিঅ্যাকশনে এই যে এইটুক হচ্ছে Bremsstrahlung লস, সো হচ্ছে ডিটি রিঅ্যাকশন এইখান থেকে এইটুক পর্যন্ত যতটুকু আসতেছে, এখানে কিন্তু Bremsstrahlung রেডিয়েশনকে কম্পেনসেট করতে পারতেছে না, বাট হচ্ছে এই পয়েন্টটার উপরে যখন চলে যাচ্ছে তখন হচ্ছে Bremsstrahlung রেডিয়েশন লসের থেকেও হচ্ছে তার পাওয়ার ডেনসিটি বেশি। সো হচ্ছে এই পয়েন্টের যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটা হচ্ছে তার মিনিমাম টেম্পারেচার Bremsstrahlung রেডিয়েশনটাকে কম্পেনসেট করার জন্য। এটা দেখো যে ডিটি রিঅ্যাকশনের ক্ষেত্রে খুব আর্লি অ্যাচিভ হয়ে যাচ্ছে, মানে দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে যদি দেখো লগারিদমিক
একটা গ্রাফ দেওয়া আছে এখানে 10, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 0 1 সরি, এখানে হচ্ছে 1, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 10। সো হচ্ছে 0 থেকে 10-এর মধ্যেই হচ্ছে তোমার ডিটি রিঅ্যাকশনের জন্য ব্রেমস্টালং রেডিয়েশনকে কম্পেনসেট করার জন্য যে টেম্পারেচার সেটা অ্যাচিভ হয়ে যাচ্ছে। বাট ডি রিঅ্যাকশনের জন্য যে এটা দেখো যে এটা প্রায় অনেক বেশি, প্রায় 30 বা 20-এর মতো লাগে। ঠিক আছে, এখানে ব্রেমস্টালং রেডিয়েশনটাকে কম্পেনসেট করার জন্য যে টেম্পারেচারের ভ্যালুটা এটা অনেক বেশি। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলেও হচ্ছে ডিডি রিঅ্যাকশনের থেকে ডিটি রিঅ্যাকশন হচ্ছে মোর ফেভারেবল। ঠিক আছে, সো হচ্ছে লসন ক্রাইটেরিয়ান থেকে আমরা হচ্ছে কোনো একটা ফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ব্রেমস্টালং রেডিয়েশনটাকে কম্পেনসেট করার জন্য যে মিনিমাম টেম্পারেচারে প্লাজমা সিস্টেমটাকে কতখানি মিনিমাম টেম্পারেচারে নিয়ে যেতে হবে সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, সো হচ্ছে যে লাস্ট এটাই বলছে, Lawson also gave the minimum temperature required for a fusion reactor, which is the threshold temperature at which the fusion power density just exceeds the Bremsstrahlung radiation. Thus we see from the figure, the minimum temperature for DT reaction is greater than 3 keV and হচ্ছে DD reaction is greater than 20 keV. That means অনেক বেশি লাগে DD reaction এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা করার আগে জাস্ট হচ্ছে এই ভ্যালুগুলো একটু খেয়াল করো। এখানে টেবিল 1.5, এই টেবিলটাতে কি দেওয়া আছে যে তোমার ডিডি এন্ড হচ্ছে ডিটি রিঅ্যাকশনের রেট প্যারামিটার ভার্সেস টেম্পারেচার, টেম্পারেচারের এগেইনস্টে সিগমা ভি এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তিনটা রিঅ্যাকশনে ডিডি, ডিটি এন্ড হচ্ছে ডিউটেরিয়াম হিলিয়াম। ঠিক আছে, এখন দেখো যে টেম্পারেচার যত বাড়বে তত হচ্ছে তোমার সিগমা ভি এর ভ্যালু বাড়বে। এটা আমরা প্রথম দিকে রিঅ্যাকশন রেটের যখন কি বলে ডেরিভেশন দেখছিলাম তখনই আমরা এটা প্রমাণ পাইছি যে এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি ভ্যালু নিয়ে যে এটা হচ্ছে এই চার্টটা করা হয়েছে মেইনলি তোমার টেম্পারেচারের উপর সিগমা ভি এর ডিপেন্ডেন্স এন্ড হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু সিগমা ভি এর ভ্যালু বাড়ছে। বাট তিনটা রিঅ্যাকশনের যদি কম্পারিজন করো, একটা মিনিমাম টেম্পারেচারে ধরো 5 কেভি টেম্পারেচারে তিনটা রিঅ্যাকশনের ভ্যালু দেখো যে তোমার ডিটি রিঅ্যাকশনের ভ্যালু হচ্ছে 10⁻⁻23 রেঞ্জের, ডিডি রিঅ্যাকশনের -25 এন্ড হচ্ছে ডিউটেরিয়াম হিলিয়ামের হচ্ছে -27। দ্যাট মিনস হচ্ছে তোমার ডিটি এর ভ্যালু হচ্ছে ডিডি এর থেকে প্রায় 100 টাইমস গ্রেটার আর এটার থেকে প্রায় 10,000 টাইম গ্রেটার। ঠিক আছে, সো হচ্ছে বলা যায় হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে সবসময় তোমার সিগমা ভি এর ভ্যালু হচ্ছে ডিটি এর রিঅ্যাকশনের ভ্যালু ডিউটেরিয়াম অর হচ্ছে ডিউটেরিয়াম হিলিয়ামের থেকে অনেক বেশি থাকে। আর পরের যে গ্রাফটা আছে, পরের যে ফিগারটা আছে, এটাতে জাস্ট হচ্ছে প্লটিং করছে টেম্পারেচারের এগেইনস্টে সিগমা ভি এর প্লটিং। ঠিক আছে, তেমন কিছু না। এটা আপার গ্রাফটা হচ্ছে ডিটি রিঅ্যাকশনের, কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি পিকে চলে যায়, খুব তাড়াতাড়ি পিকে চলে যায়, তারপরে হচ্ছে ভ্যালু কিন্তু খুব সিগনিফিকেন্টলি বাড়ে না, কিন্তু বাড়ে হচ্ছে একটা রেঞ্জে যাওয়ার পর আবার ভ্যালু কমতেও থাকে। দেন হচ্ছে তোমার ডিটি রিঅ্যাকশন, ডিডি রিঅ্যাকশন এন্ড হচ্ছে ডিউটেরিয়াম হিলিয়াম রিঅ্যাকশন, এই তিনটা রিঅ্যাকশনেরই হচ্ছে এই ভ্যালুগুলার এগেইনস্টে প্লট করা হয়েছে জাস্ট। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো যে ক্যালকুলেট দ্য রেশিও অফ ব্রেমস্টালং পাওয়ার টু ফিউশন পাওয়ার ফর এ ডিটি প্লাজমা with density of ion equal to density of electron is equal to 10⁻20 meter cube at 2 keV and হচ্ছে 20 keV। দুইটা টেম্পারেচারের মধ্যে 2 keV and হচ্ছে 20 keV, এই দুইটা টেম্পারেচারের মধ্যে হচ্ছে তোমার একটা ডিটি রিঅ্যাকশনের একটা ডিটি প্লাজমার ভলিউম দেওয়া আছে, এই আয়নের ডেনসিটি দেওয়া আছে, ইলেকট্রনের ডেনসিটি দেওয়া আছে, এটার ব্রেমস্টালং রেডিয়েশন লস এন্ড হচ্ছে ফিউশন পাওয়ার ডেনসিটি, এই ফিউশন পাওয়ার যেটা, এই দুইটার কম্পারিজন করতে বলছে। ঠিক আছে, এখন এটার কম্পারিজনের ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে আগাবো, যে এটা হচ্ছে ফার্স্টে দেখো যে পাওয়ার ফ্রম ফিউশন পিএফ এর ভ্যালু আমরা জানি যে এনডি ইন্টু এনটি সিগমা ভি কিউডিটি, এখানে কিউডিটি হচ্ছে 17.6। ঠিক আছে, ডিটি রিঅ্যাকশনের যে কিউ ভ্যালু,
যেহেতু হচ্ছে আবার হচ্ছে এনডি আর হচ্ছে এনটি, এটা হচ্ছে 50-50 যদি আমি ধরি, যে 50% ডিউটেরিয়াম এন্ড 50% ট্রিটিয়াম, দেন হচ্ছে পাওয়ার ডেন্সিটির ইকুয়েশনটা এরকম আসে, এনআই স্কোয়ার ইজ ডিভাইডেড বাই 4 সিগমা ভি কিউডিটি। ডেমস্টালান রেডিয়েশন লসের ইকুয়েশন এটা আমরা জানি, এইখানে হচ্ছে এ বি আর দিয়ে করছে, এটা তুমি সি সি দিয়েও করা যায়, বাট হচ্ছে যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা এ বি আর দিয়ে করো। এই এ বি আর এর ভ্যালুটা দেওয়া থাকবে, সমস্যা নেই, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এই প্রথমটার ভ্যালুটা দেওয়া থাকবে। এবিআর হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এন্ড হচ্ছে এনআই এনই এন্ড হচ্ছে এনই স্কোয়ার, এটা এনআই এনই বলা যায়, আর হচ্ছে এনই স্কোয়ার বলা সেম, কারণ হচ্ছে আয়ন ডেন্সিটি এন্ড হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি ইকুয়াল, ঠিক আছে, রুট ওভার অফ কেটি। এখানে হচ্ছে এই তোমার এবিআর এর ভ্যালু জুল পার সেকেন্ড মিটার কিউব ছিল, এখান থেকে এমএভি পার সেকেন্ড মিটার কিউবে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই যে তোমার কিউডিটি এর ভ্যালু যেটা, এটাও তোমার এমএভি তেই ছিল, ঠিক আছে, এটা তোমার এমএভি তে আছে 17.6 MeV। সো হচ্ছে ব্রেমস্টেলার রেডিয়েশন লসের হচ্ছে ইকুয়েশনটা একটু সিম্পলিফাইড হয়ে এরকম একটা ফর্ম আসলো, যে 3 into 10⁻⁻24 ni ne root over of kt। তাহলে এখন জাস্ট হচ্ছে দুইটা ইকুয়েশনের এখন জাস্ট রেশিও করব, যে ব্রেমস্টেলার রেডিয়েশন লস PBR ডিভাইডেড বাই হচ্ছে PBF, ঠিক আছে, PF। এটা যদি রেশিও করো, এখানে দেখো যে এই দুইটা টার্ম হচ্ছে ক্রস হয়ে যাবে, যে তোমার এনআই এনই এটা সমান সমান এনআই স্কোয়ারও লেখা যায়, আর হচ্ছে এনই স্কোয়ারও লেখা যায়, আর এটা তো এনআই স্কোয়ার আছে, সো হচ্ছে এই টার্মটা আর এই টার্মটা হচ্ছে বাদ হয়ে যাবে, আর নিচের যে পিএফ এর নিচে ডিনোমিনেটরে যে 4 আছে, এটা হচ্ছে ব্রেমস্টেলার রেডিয়েশনে এটার সাথে মাল্টিপল হয়ে যাবে, এই জন্য আসছে 4 into 3 into 10⁻⁻24 root over of kt ডিভাইডেড বাই 17 কিউডিটি এর ভ্যালু এখানে বসাই দিছে 17.6 সিগমা ভি ডিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এখানে যে নিউমেরিক কোয়ান্টিটি গুলো আছে সেটা ডিভাইড করলে 6.8 into 10⁻⁻25 রুট ওভার অফ কেটি সিগমা ভি ডিটি, ঠিক আছে। এখন হচ্ছে জাস্ট এই দুইটার ভ্যালু তোমার বসাইতে হবে। রুট ওভার অফ কেটি এটা হচ্ছে তোমার টেম্পারেচার, যেটা ফার্স্ট হচ্ছে 2 কেভি যখন কনসিডার করব, যে মানে প্রথমটা যে পি ব্রেমস্টেলার ডিভাইডেড বাই পি ফিউশন এট 2 কেভি, এখানে কেটি এর ভ্যালু বসাবো হচ্ছে আমরা 2, এন্ড সিগমা ভি ডিটি এর ভ্যালু হচ্ছে আমরা এটা চার্ট দেওয়া থাকবে যদি পরীক্ষায় আসে, এই 2 কেভি তে সিগমা ভি ডিটি এর ভ্যালু কত, এই যে এটা, যে তোমার 2 কেভি তে সিগমা ভি ডিটি এর ভ্যালু হচ্ছে 2.63 into 10⁻⁻25। সো হচ্ছে এই ভ্যালুটা বসাইলেই তোমার হচ্ছে ইয়ের ভ্যালুটা চলে আসবে। সিমিলারলি 20 কেভি তে কত, 20 কেভি তে হচ্ছে তোমার 4.24 into 10⁻22 minus 22। সো হচ্ছে ওই রেশিও গুলো এই কেটি এন্ড হচ্ছে সিগমা ভি ডিটি এর ভ্যালু বসাই দিলে হচ্ছে আমরা ব্রেমস্টেলার রেডিয়েশন লস এন্ড হচ্ছে ফিউশন পাওয়ার ডেনসিটির মধ্যে আমরা রেশিওটা পেয়ে যাবো। বুঝতে পারছো? ম্যাথটা একটু দেখো, যদি কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে হচ্ছে এই ম্যাথটাতে আমরা কি দেখলাম, মেইনলি হচ্ছে ব্রেমস্টেলার রেডিয়েশন লস এন্ড হচ্ছে ফিউশন পাওয়ারের মধ্যে হচ্ছে একটা রেশিও কি করা, এটা তোমার ডিফারেন্ট ভ্যালুতে থাকতে পারে। এখানে 2 কেভি 20 কেভি তে করা তোমাদের পরীক্ষায় ধরো 5 বা হচ্ছে 15 দিয়েও থাকতে পারে, কিন্তু হচ্ছে করসপন্ডিং হচ্ছে সিগমা ভি এর ভ্যালু তোমাদের দেওয়া থাকবে, সমস্যা।
আচ্ছা, এখন আসো যে আমরা আমাদের যে মেইন টপিক যেটা ফিউশন পাওয়ার ব্যালেন্স, এটা মেইনলি হচ্ছে আমি তোমাদের হচ্ছে ফ্রেডবার্গের যে রেফারেন্স বইটা দিছিলাম জেফ্রি ফ্রেডবার্গ, ওটার চ্যাপ্টার 4, ঠিক আছে? চ্যাপ্টার 4টাকে হচ্ছে আমরা ফলো করতেছি। তোমরা ওইখান থেকেও আরো ডিটেলস দেখতে পারো জেফ্রি ফ্রেডবার্গের বইটার চ্যাপ্টার 4। আচ্ছা, এখন আসো যে আমাদের এই ফিউশন পাওয়ার ব্যালেন্সে আমরা কেন করতেছি, ফিউশন পাওয়ার ব্যালেন্সে আমাদের করে লাভ কি, আমাদের অ্যাচিভমেন্ট গুলা কি কি, অথবা আমাদের ফিউশন পাওয়ার ব্যালেন্স করার মেইন উদ্দেশ্য গুলা কি কি, ঠিক আছে? ফার্স্টে দেখো যে ফিউশন পাওয়ার ব্যালেন্স গোলস অ্যান্ড এইমস to determine quantitatively the requirements on pressure, density, temperature, and energy confinement of DT fuel so as to produce a favorable overall power balance in a reactor. That means P output is much greater than P input. ঠিক আছে, আউটপুট যাতে ইনপুটের থেকে অনেক বেশি হয় এরকম সিচুয়েশন পাওয়ার জন্য আমার প্লাজমা সিস্টেমটার প্রেসার, ডেনসিটি, টেম্পারেচার, কনফাইনমেন্ট টাইম এগুলা কি কি রকমের ভ্যালু হইতে হবে, এগুলা কোয়ান্টিটেটিভলি মেজার করা। দেন হচ্ছে পাওয়ার ব্যালেন্স প্লেস এ ক্রুশিয়াল রোল in determining the desirability of the magnetic fusion as a source of electricity. দেন হচ্ছে আমরা পাওয়ার ব্যালেন্স থেকে আমরা ম্যাগনেটিক ফিউশনটা এটা ইলেকট্রিসিটি সোর্স হিসেবে কতখানি ডিজায়ারেবল বা হচ্ছে কতখানি ফিজিবল সেটাও আমরা হচ্ছে পাওয়ার ব্যালেন্স থেকে বের করতে পারবো। An analysis of power balance determines the ease or difficulty of initiating fusion reaction, specifically how much external power must be supplied either initially or continuously to produce a given amount of steady state fusion power. The input power required must be sufficiently low in comparison to the output power in order that a large net power is produced. That is the basic requirement of power reactor. পাওয়ার ব্যালেন্স থেকে কিন্তু আমরা আরো একটা জিনিসের আইডিয়া পাবো, সেটা হচ্ছে যে তোমার ফিউশন রিঅ্যাকশনটাকে বা একটা প্লাজমা সিস্টেমে ফিউশন রিঅ্যাকশন ইনিশিয়েট করা আর্থ কন্ডিশনে, সোলার কন্ডিশনের এক রকমের কথা, বাট হচ্ছে আমাদের যে টেরেস্ট্রিয়াল কন্ডিশন বা আর্থ কন্ডিশনে যে তোমার ফিউশন রিঅ্যাকশন ইনিশিয়েট করার জন্য যে কি কি ধরনের ডিফিকাল্টি আছে বা হচ্ছে কি পরিমাণ আমার এক্সটার্নাল পাওয়ার ইনিশিয়ালি সাপ্লাই করতে হবে বা কতক্ষণ ধরে কন্টিনিউয়াস সাপ্লাই করতে হবে বা পাওয়ার সাপ্লাই করতে হবে কিনা, এইসব নিয়ে হচ্ছে আমরা ফিউশন পাওয়ার ব্যালেন্স থেকে একটা আইডিয়া পাবো। দেন হচ্ছে ফিউশন পাওয়ার ব্যালেন্সের লাস্ট যে পয়েন্টটা, দেন নলেজ অফ দ্য ফিউশন power balance constraints provide the necessary input for the design of a simple magnetic fusion reactor. Magnetic fusion reactor ডিজাইন করার ক্ষেত্রে যে কনস্ট্রেন্ট গুলো আছে এখনো সেগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো, যেটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে একটা ইনপুট হিসেবে কাজে লাগবে। এটা হচ্ছে আমার পাওয়ার ব্যালেন্সের মেইন লক্ষ্য। Basic power balance for a magnetic fusion reactor involves the analysis of zero-dimensional form of the law of conservation of energy from fluid dynamics. The general procedure of deriving the zero-dimensional energy equation will be the first topic discussed. This is followed by detailed analysis of zero-dimensional model. আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা zero-dimensional analysis of fluid system, এটা একটা আমরা মডেল দেখবো আমরা। এটা কেন আমরা করতেছি, মেইনলি হচ্ছে এই প্রথম প্যারাটা একটু দেখো যে দ্য অ্যাপ্রোচ মেইনলি হচ্ছে তোমার যদি একটা প্লাজমা মডিউলের বা হচ্ছে প্লাজমা সিস্টেমে তুমি যদি করতে চাও, কি বলে মডেল দাঁড় করাইতে চাও, সেটা তোমার অবশ্যই 3D ফ্লুইড মডেল হইতে হবে। এখানে দেখো যে বলছে যে to explain the physical behavior of a fusion plasma is based on the analysis of a 3D fluid model encompassing conservation of mass, momentum, energy plus Maxwell's equation. These are set of nonlinear coupled partial differential equation made even more complicated by the fact that separate sets of fluid equation are required for each different species. তোমরা অলরেডি সিএফডি কোর্স করতেছো না? সিএফডি তে তো তোমাদের প্রথম দিকেই মানে ফ্লুইড ডিসক্রিপশনের ফ্লুইডের মধ্যে হচ্ছে এই কনজারভেশন ল, তারপর হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, মোমেন্টাম, নাভিয়ার-স্টোকস ইকুয়েশন, এগুলো অলরেডি পড়ে ফেলছো। ওইখানে তো তোমাদের অলরেডি একটা আইডিয়া হওয়ার কথা যে তোমার এই নাভিয়ার-স্টোকস ইকুয়েশনে প্রায় 12টা ডেরিভেটিভ থাকে, পার্শিয়াল ডেরিভেটিভ থাকে 12টা, 3টা এক্সিসে তোমার
মোটমাট 12টা পার্শিয়াল ডেরিভেটিভ থাকে। এরকম যদি তুমি সবগুলারই করতে চাও, ম্যাসের করতে চাও, মোমেন্টাম, দেন হচ্ছে এনার্জি, দেন হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন, 3D একটা ফ্লুইড মডেল যদি করতে চাও, অনেকগুলা নন লিনিয়ার পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়েশন আছে যেগুলো হচ্ছে সলিউশন করা অনেক কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে তোমার সিম্পলিফিকেশনের জন্য হচ্ছে আমরা জাস্ট এখন ডিসকাস করার জন্য, যেহেতু এটা তোমাদের ইন্ট্রোডাক্টরি, সো হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেভেলে জাস্ট হচ্ছে ডিসকাস করার জন্য আমরা 3D এর বদলে হচ্ছে 3D যে মডেলটা আছে এটাকে আমরা হচ্ছে জিরো ডাইমেনশনাল কনজারভেশন অফ এনার্জি রিলেশন, এইরকম একটা জিরো ডাইমেনশনাল টার্মে আমরা সিম্পলিয়ার মডেল একটা নিয়ে আসবো। ঠিক আছে, a simpler model is needed as an introduction to fusion energy, one that leads to an overview of the overall power balance requirement in a fusion reactor. The model is zero-dimensional conservation of energy. The overview provided by such a model helps to bracket the parameter regions in terms of pressure, densities, temperature, and energy confinement for the magnetic fusion. ঠিক আছে, সো হচ্ছে আমরা 3D এর পরিবর্তে তোমার হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেভেলে জাস্ট হচ্ছে আমরা জিরো ডাইমেনশনাল একটা মডেল নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। আচ্ছা, জিরো ডাইমেনশনাল কনজারভেশন অফ এনার্জি রিলেশন, এটা করার আগে ফার্স্টে আমাদের অনেকগুলো অ্যাজাম্পশন করে নিতে হবে। অ্যাজাম্পশন অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন করতে হবে যে the 0D model is obtained from the full set of 3D fluid equation by making a number of simplifying assumption and the approximations as follows. প্রথমটা কি, যে ফার্স্ট the fuel is assumed to consist of 50-50 mixture dt with a negligible concentration of alpha particle. ঠিক আছে, যে মানে দ্যাট মিনস হচ্ছে প্রোডাক্ট থেকে যে আলফা প্রোডাকশন হচ্ছে, এই ডিটি রিঅ্যাকশনে যে আলফাটা প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে নেগলিজিবল অ্যামাউন্টে। ঠিক আছে, দ্য ইমপ্লিকেশন ইজ দ্যাট যদি ডিটি 50-50 হয় তাহলে কি আসবে, যে তোমার 2ND ইকুয়াল টু হচ্ছে 2NT ইজ ইকুয়াল টু হচ্ছে NE, এটাকে তোমার ইকুইভ্যালেন্ট টু লেখা যায় হচ্ছে N, জাস্ট হচ্ছে N আকারে লেখা। দ্যাট মিনস হচ্ছে তোমার কি, যে নাম্বার ডেন্সিটি অফ ডি ND প্লাস NT ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার NE ছিল, এখন হচ্ছে ND এন্ড হচ্ছে NT এর পরিবর্তে ND আর হচ্ছে NT তো দুইটাই হচ্ছে যেহেতু 50-50 মিক্সচার, দুইটাই হচ্ছে তোমার ইকুয়াল, সো হচ্ছে এটাকে লেখা যায় হচ্ছে 2ND 2NT ইকুয়াল টু হচ্ছে NE, ইকুইভ্যালেন্ট টু হচ্ছে আমরা এখানে ধরলাম হচ্ছে N, এবং হচ্ছে আলফার ডেন্সিটি ইজ মাচ লেস দ্যান হচ্ছে এই যে আমার নতুন যে টার্মটা আমরা ডেন্সিটির জন্য ধরলাম N, এটার থেকে অনেক বেশি লেস। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন কি, ইচ কম্পোনেন্ট অফ দ্য ফুয়েল ইজ অ্যাজিউমড টু বি এট দ্য সেম টেম্পারেচার, সবগুলো কম্পোনেন্ট সে তোমার ইলেকট্রন আয়ন যে দুইটা আছে ডিউটেরিয়াম ট্রিটিয়াম সবগুলো হচ্ছে সেম টেম্পারেচারে আছে। Note that while the alpha number density is small, its energy density is usually substantial because E alpha is greater than T. বাট হচ্ছে তোমার আলফার ডেন্সিটি যদি আমি লেসও ধরি, টেম্পারেচারের থেকে কিন্তু হচ্ছে আলফা থেকে যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি ভ্যালু। আলফা থেকে এনার্জি রিলিজ হচ্ছে প্রায় 3.5 MeV বা এই রেঞ্জে, কিন্তু আমাদের টেম্পারেচার থাকবে KV রেঞ্জে, সো হচ্ছে আলফার এনার্জিটা অবশ্যই তোমার সাবস্টেন্সিয়াল একটা ভ্যালু আছে অবশ্যই। দেন হচ্ছে থার্ড অ্যাপ্রক্সিমেশন থেকে the fuel is assumed to be in the form of fully ionized gaseous plasma near thermodynamic equilibrium corresponding to Maxwell distribution function. That means হচ্ছে fully ionized gaseous plasma একটা thermodynamic equilibrium আছে যেটা হচ্ছে ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন লটাকে হচ্ছে ফলো করে। ঠিক আছে, under this assumption the internal energy density and the corresponding particle pressure for each species, that means হচ্ছে either deuterium, tritium or electron, are given by, এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা স্পিসিসের জন্য হচ্ছে তোমার কি বলে ইন্টারনাল এনার্জি ডেন্সিটি এন্ড হচ্ছে প্রেসার কত এটা আমরা ক্যালকুলেট করতে পারি। ইন্টারনাল এনার্জি ডেন্সিটির ভ্যালু আসছে হচ্ছে U is equal to হচ্ছে 3NT এন্ড হচ্ছে প্রেসারের ভ্যালু হচ্ছে 2NT। ঠিক আছে, এখান থেকে লেখা যায় হচ্ছে ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে
তোমার 1.5 পি, দ্যাট মিনস হচ্ছে ইন্টারনাল এনার্জি প্রেসারের প্রায় 1.5 গুণ। এই হচ্ছে মোটমাট তিনটা অ্যাজাম্পশন। ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে ফুয়েল মিক্সচারটাকে 50-50% ধরলাম। সেকেন্ড অ্যাজাম্পশনটা হচ্ছে টেম্পারেচার সবগুলা কি বলে সবগুলা কম্পোনেন্টের জন্যই হচ্ছে ফুয়েল টেম্পারেচার হচ্ছে ইকুয়াল। এন্ড হচ্ছে থার্ড হচ্ছে এটা একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশনকে ফলো করে। এবং হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে এখান থেকে হচ্ছে আমরা ইন্টারনাল এনার্জি এন্ড হচ্ছে প্রেসারের একটা ভ্যালু পাইলাম। এখানে একটু জাস্ট হচ্ছে যে তোমার ইউ এর ভ্যালুটা কিভাবে 3nt আসছে এটা দেখানো হয়েছে, যে ইউ ইজ ইকুয়াল টু লেখা যায় কি ইন্টারনাল এনার্জি, টোটাল প্লাজমা সিস্টেমটার ইন্টারনাল এনার্জি যদি ক্যালকুলেট করো তাহলে এটা কি আর কি, যে ডিউটেরিয়ামের ইন্টারনাল এনার্জি, ট্রিটিয়ামের ইন্টারনাল এনার্জি এন্ড হচ্ছে ইলেকট্রনের ইন্টারনাল এনার্জি। সো হচ্ছে ডিউটেরিয়ামের হচ্ছে 3/2 nt, ট্রিটিয়ামের 3/2 nt tt এন্ড ইলেকট্রনের হচ্ছে 3/2 net। এর মধ্যে হচ্ছে nd, এই তোমার nd ইজ ইকুয়াল টু 2nd ইজ ইকুয়াল টু হচ্ছে n, এগুলো সবগুলোকে হচ্ছে n এর টার্মে নিয়ে গেছে। n এর টার্মে নিয়ে গেলে হচ্ছে আর টেম্পারেচারটা সবগুলোর ক্ষেত্রে সেম, td tt এন্ড হচ্ছে t সবগুলোকে t দ্বারা ডিনোট করছে। এন্ড হচ্ছে ডেনসিটি গুলাকে সবগুলো হচ্ছে করসপন্ডিং n এর টার্মে নিয়ে গেছে। সো হচ্ছে টার্মগুলোতে চেঞ্জ করার পরে তোমার ইউ এর ভ্যালু আসছে হচ্ছে 3nt। সিমিলারলি প্রেসারের ভ্যালুটাও হচ্ছে এন আর টি এর টার্মে নিয়ে আসছে। তারপর হচ্ছে ইউ আর পি এর ভ্যালু তোমার কম্পারিজন করলে লেখা যায় হচ্ছে তোমার ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 পি। আচ্ছা, তাহলে using this simplification one can now write the well-known conservation of energy relation from fluid dynamics. There are several standard form of this relation and the one given below is convenient for present purposes. তোমরা সিএফডি তে মেবি অলরেডি এটা পড়ে ফেলছো, এনার্জি কনজারভেশনের এক যে কি কি টার্ম থাকে সাধারণত হচ্ছে তোমার একটা সোর্স টার্ম থাকে বা জেনারেশন টার্ম থাকে, তারপরে হচ্ছে একটা কনভেকশনের লসের একটা টার্ম থাকে, দেন হচ্ছে ডিফিউশন একটা টার্ম থাকে, তারপরে আরেকটা টার্ম থাকে হচ্ছে তোমার কি বলে আনস্টেডি টার্ম, বাট দ্যাট মিন্স হচ্ছে টাইমের রেসপেক্টে সবসময় চেঞ্জ হয়, এরকম একটা টার্ম থাকে। এখানে যে 4.1 ইকুয়েশনটা এটার মধ্যেও সেম এরকম কয়েকটা টার্ম আছে, যে একটা আনস্টেডি টার্ম আছে যে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, এটা হচ্ছে একটা আনস্টেডি টার্ম, কারণ এটা যেহেতু ডেল টি আছে দ্যাট মিন্স হচ্ছে টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। এখানে একটা ডাইভারজেন্স টার্ম আছে, এখানে একটা ডাইভারজেন্স টার্ম আছে। সো হচ্ছে এইগুলোর প্রত্যেকটারই হচ্ছে সিগনিফিকেন্স আছে আলাদা, সেটা আমরা দেখবো নেক্সট টপিক গুলোতে। এখানে দেখো যে 4.1 ইকুয়েশনটার ইন্টারপ্রিটেশনটা কিরকম, যে the interpretation is as follows: for a small fixed volume in a laboratory reference frame, the first term represent the time rate of change of internal energy density within this volume. প্রথম টার্মটা 3/2 del p divided by del t, এটা কি ডিনোট করে, এটা হচ্ছে রিপ্রেজেন্ট দ্য টাইম রেট চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ডেনসিটি উইথিন দিস ভলিউম। এটা হচ্ছে প্রথম টার্ম। সেকেন্ড টার্মটা কি, দ্য সেকেন্ড টার্ম ডিসক্রাইব দ্য নেট ফ্লাক্স অফ এনার্জি ডেনসিটি লিভিং দ্য ভলিউম বাই কনভেকশন। ঠিক আছে, সেকেন্ড টার্মটা হচ্ছে কনভেকশনের কারণে কি পরিমাণ এনার্জি বা এনার্জি ডেনসিটি লিভিং দ্য ভলিউম অফ দ্য প্লাজমা, এটা প্লাজমা থেকে কনভেকশনের কারণে কি পরিমাণ এনার্জি হচ্ছে লেফট হয়ে যায় প্লাজমা থেকে। দ্য সেকেন্ড টার্ম ডিসক্রাইব দ্য নেট ফ্লাক্স অফ এনার্জি ডেনসিটি লিভিং দ্য ভলিউম বাই কনভেকশন। দেন হচ্ছে থার্ড টার্ম, the third term correspond to loss of energy density due to expansion of the fluid corresponding to familiar pdv হচ্ছে যে এক্সপ্যানশন কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমে, বা হচ্ছে এখানে তো আমরা প্লাজমা সিস্টেম নিয়ে করতেছি, কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমে তোমার এক্সপ্যানশন হইলে কি পরিমাণে ভলিউমের এক্সপ্যানশন হয়, ওয়ার্ক কতখানি হয়, পিডিভি হচ্ছে মেইনলি ওয়ার্ক। ঠিক আছে, এক্সপ্যানশন কতখানি হয় সেটার একটা ভ্যালু হচ্ছে পি, থার্ড টার্মটা। দেন হচ্ছে ফোর্থ টার্ম রিপ্রেজেন্ট দ্য লস অফ দ্য এনার্জি ডেনসিটি ডিউ টু ডিফিউসিভ প্রসেস। দ্য মোস্ট কমন ডিফিউসিভ প্রসেস ইজ হিট কনভেকশন। এটা হচ্ছে ফুরিয়ারের যে লটা, যে ডিফিউশনের জন্য
এটা হচ্ছে ফোর্থ টার্ম, ঠিক আছে। The fourth term represents the loss of energy density due to diffusive process. The most common diffusive process is heat conduction, in which Q is equal to minus K del T, nabla T. আর ইকুয়াল টু সাইনের রাইট সাইডে যে টার্মটা আছে এটা হচ্ছে তোমার সোর্স টার্ম আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে সোর্স টার্ম। আর লেফট সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলা লস। এটা প্রথমটা যদি দেখো যে রেট অফ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি চেঞ্জ করার জন্য কি পরিমাণে সোর্সের যে এনার্জি আছে কি পরিমাণ লস হচ্ছে। সেকেন্ড টার্মটা হচ্ছে কনভেকশনের কারণে কি পরিমাণ লস হচ্ছে। থার্ড টার্মটা হচ্ছে তোমার এক্সপ্যানশনের কারণে কি পরিমাণ লস হচ্ছে। এন্ড ফোর্থ টার্মটা হচ্ছে তোমার ডিফিউশনের কারণে কি পরিমাণ লস হচ্ছে। এই টোটালটা হচ্ছে আমার এনার্জি ব্যালেন্স, যে আমার এনার্জি সোর্স হচ্ছে এস এবং হচ্ছে আমার ইকুয়াল টু সাইনের লেফট সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার সবগুলো এনার্জি লস। ফার্স্ট টার্মটা হচ্ছে ইকুয়াল টু সাইনের লেফট সাইডে ফার্স্ট টার্মটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করার জন্য কি পরিমাণ এনার্জি লস হচ্ছে। সেকেন্ড টার্মটা হচ্ছে তোমার প্লাজমা কনভেকশনের কারণে প্লাজমা থেকে কি পরিমাণ এনার্জি লস হচ্ছে। থার্ড টার্মটা হচ্ছে তোমার প্লাজমাটার এক্সপ্যানশনের কারণে কি পরিমাণ লস হচ্ছে। এন্ড ফোর্থ টার্মটা হচ্ছে ডিফিউশনের কারণে কি পরিমাণ লস হচ্ছে, ঠিক আছে। আবার এস কে কিভাবে লেখা যায়, যে এনার্জি সোর্স যেটা energy, the last term is describes the various sources and sinks of power density contributing to energy balance. This is a crucial term consisting three contribution. এখানে দেখো s কে কি লিখছে, s is equal to s f minus s b plus হচ্ছে s h, ঠিক আছে। এটা মোটামুটি এটা হচ্ছে এখানে যে তিনটা টার্ম লিখছে s কে আবার হচ্ছে তিনটা টার্মের করসপন্ডে লেখা যায়। এস এফ টা হচ্ছে ফিউশন থেকে কি পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে, এস বি টা হচ্ছে ব্রেনস্ট্রমিং এর কারণে কি পরিমাণ লস হচ্ছে, এন্ড এস এইচ টা হচ্ছে এক্সটার্নালি হিটিং এর জন্য আমরা হিটিং করার জন্য হচ্ছে এক্সটার্নালি কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে টোটাল আমার হচ্ছে সোর্সটা, ঠিক আছে। তাহলে হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে এস এফ মাইনাস এস বি এন্ড হচ্ছে এস এইচ প্লাস এস এইচ। এখানে SF is the fusion heating power density produced by nuclear reaction, SB radiation loss due to Bremsstrahlung, and SH হচ্ছে external heating power। এখন 4.1 যে ইকুয়েশনটা আসলো এটাকে তাহলে হচ্ছে আমরা যদি টোটাল একটা ভলিউমের সাপেক্ষে হচ্ছে আমরা ইন্টিগ্রাল করি তাহলে হচ্ছে আমরা টোটাল পাওয়ার ব্যালেন্সটা আমরা পেয়ে যাই। The zero dimensional power balance relation is now derived as follow: the integrated over the volume of the plasma and then divided by the plasma volume. The zero dimensional power balance relation is thus given by এরকম একটা ইকুয়েশন, ঠিক আছে। এখানে হচ্ছে এস এর যে টার্মটা আছে এটা লেফট সাইডে নিয়ে আসছে, লেফট সাইডে নিয়ে আসে এটাকে টোটালটাকে হচ্ছে ইন্টিগ্রাল উইথ রেসপেক্ট টু পজিশন ভেক্টর, আর হচ্ছে এটা হচ্ছে ভলিউমের জন্য তোমার ভলিউমের সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রাল করার জন্য আমার ইন্টিগ্রাল অপারেটর, এন্ড এটাকে হচ্ছে আবার ফাইনালি হচ্ছে ভলিউম দ্বারা ডিভাইড করলে ইকুয়াল টু আসবে হচ্ছে জিরো। এটাই হচ্ছে আমাদের জিরো ডাইমেনশনাল পাওয়ার ব্যালেন্স রিলেশন। নেক্সট হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই জিরো ডাইমেনশনাল পাওয়ার ব্যালেন্সটাকে আরেকটু হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে নিয়ে আমরা হচ্ছে অ্যানালাইসিস করবো। এখানে কিন্তু আমাদের জিরো ডাইমেনশনাল কনজারভেশন হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু আমাদের হচ্ছে একটা আনস্টেডি টার্ম আছে, ডিটি আছে, দেন হচ্ছে আরো কয়েকটা আমাদের আরো ফার্দার কয়েকটা অ্যাপ্রক্সিমেশন বাদ আছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই জিরো ডাইমেনশনাল কনজারভেশন অফ এনার্জির হচ্ছে তোমার স্টেডি স্টেট কন্ডিশনে জিরো ডাইমেনশনাল কনজারভেশন অফ এনার্জিতে রিলেশনটা কিরকম হয় এটা আমরা দেখব। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো এই যে জিরো ডাইমেনশনাল কনজারভেশন অফ এনার্জি এটাতে।